পারভেজ, ইনিশিয়াল অ্যাপ্রোচটা আজকে একটু ডিফারেন্ট। নাম্বার 10 পজিশনে সেই জায়গাটা ম্যাকঅ্যালিস্টার খেলছিলেন না। পুরো খেলার প্যাটার্নটা আসলে কেমন ছিল আর্জেন্টিনার আজকে? আমরা যদি লাইন আপ দেখি, বেসিক ব্যাপারটা খুবই সিম্পল ছিল এবং লাইন আপ দেখেই বোঝার কথা যে আর্জেন্টিনা আসলে আক্রমণ করতে চায় ন্যারো স্পেসে থ্রু দ্য সেন্টার। তারা 4 জন সেন্ট্রাল মিডফিল্ডারকে নামিয়ে দিয়েছে এবং মেকশিফট রোলে এক একজন খেলছিলেন। ডিপলকে ডানে পাঠানো হয়েছে ঠিকই, বাট তিনি তো আসলে রাইট মিডফিল্ডার নন, তো তিনি কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছিলেন আক্রমণের সময়। ঠিক ম্যাকঅ্যালিস্টার একই কাজ করছিলেন ভেতরে, এনজো ফার্নান্ডেজ, পারেদেস ছিলেন। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ওয়াজ ট্রাইং টু হার্ড টু প্রুভ আ পয়েন্ট যে আমরা যেই সিস্টেমে খেলি, একটা ন্যারো থ্রু দ্য সেন্টার অ্যাটাক করব, ছোট ছোট পাসে 1-2 করে ট্রায়াঙ্গেল ফর্ম করে আমরা ঢুকে যাব, এইভাবেই আমরা গোল দিতে চাই। বাট আলটিমেটলি কিন্তু যতগুলো গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়েছে, অল দিস 3 এবং পেনাল্টি সহ সবই কিন্তু ওই ওয়াইড স্পেস থেকে ঢুকতে গিয়েই ঘটনাটা ঘটেছে। ফার্স্ট যে পেনাল্টিটা হলো, টালিয়াফিকো ঢুকে গিয়েছিলেন ফ্রম দ্য লেফট ফ্ল্যাঙ্ক, খুবই চমৎকার খেলেছেন, আন্ডার রেটেড। আমার কাছে মনে হয় আজকের ম্যাচে মেসি যতটা ইম্পর্টেন্স পাচ্ছেন, কিংবা অন্য যারা গোল স্কোরার রয়েছেন, কুতি রোমেরো ডেফিনেটলি ইম্পর্টেন্স পাবেন। প্রথম গোলটা দিয়েই তার কামব্যাকটা শুরু হয়েছিল, এবং এনজো ফার্নান্ডেজ যিনি আসলে উইনিং গোলটা দিলেন। বাট আমার কাছে মনে হয় এই ম্যাচের আন্ডার রেটেড বেস্ট প্লেয়ার বোধহয় টালিয়াফিকো ছিলেন, যতক্ষণ ধরে তিনি ছিলেন মাঠে। কারণ একটা তো পেনাল্টি আদায় করেছেন, পরবর্তীতে কিন্তু তারই একটা ক্রস চলে এসেছিল যেটা একেবারে ইজি ফিনিশ হওয়ার কথা। ওই না, কে ছিলেন সেখানে, কেউ একজন ছিলেন হয়তো না, ওই তো মানে বেসিক্যালি আমি বলছি হুলিয়ান আলভারেজ, নামও ভুলে যাচ্ছি। হুলিয়ান আলভারেজ একটা শট নিয়েছিলেন ফার্স্ট টাইম, সেটা আবার কিপার ঠেকিয়ে দিয়েছেন। সো টালিয়াফিকোর কন্ট্রিবিউশনটা খুবই দুর্দান্ত ছিল, এবং সেটাই বোধহয় টেমপ্লেট ছিল আর্জেন্টিনার বুঝতে যে এই ম্যাচে ফিরতে হলে দে হ্যাভ টু অ্যাটাক ফ্রম দ্য ওয়াইড স্পেসেস। যদিও 70 মিনিট প্রায় এরকম সময় পর্যন্ত কেমন লেগেছে? লাস্টে একটা ব্লক কিন্তু প্যারাডাইস করেছেন, তার এটাই কাজ। এবং তিনি শুধুই ব্লকটা ছাড়াও আমার মনে হয় যে বেশ কিছু সময় ইজিপ্ট যখন কাউন্টারে ট্রানজিশনে যেতে গিয়েছে, শুরুতেই একটা ট্যাকেল দিয়ে তিনি কিন্তু খেলাটা আইদার থ্রু আ ফাউল নাইলে ফ্রম আ ফেয়ার ট্যাকেল কাজটা করেছেন। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এখান থেকেও আসলে বেশ কিছু ভয়ের জায়গা আছে, হয়তো সামনে এটা নিয়ে একটু আলোচনা করব। বাট ওভারঅল দিন শেষে ব্যাপারটা এরকম যে মেসিকে যেখানে প্রয়োজন তাকে সেখানে যেতে হচ্ছে। দে নিডেড সার্ভিস ফ্রম ওয়ান এন্ড, কোনো একটা সাইড থেকে মেসি চলে গেলেন রাইট সাইডে, সেখান থেকেই তিনি ক্রস মারা শুরু করলেন এবং সামহাও সামওয়ে তারা কিন্তু গোলটা বের করে ফেলল। এবং মেসির যে গোলটা, যে ভলিটা ছিল, ভেরি ডিফিকাল্ট টেকনিক। এত শর্ট স্পেসে, এত ছোট জায়গার ভেতরে আপনি ভলিটা টাইম করছেন এবং পাওয়ারফুলি বারের ভিতরে রাখছেন। পেনাল্টি ইজ মাচ ইজিয়ার দেন দ্যাট। আমি জানি না সেটা তিনি কিভাবে মিস করলেন। হি টুক দ্য হার্ডার অপশন এবং সেখান থেকে গোলটা এসছে। সো ওভারঅল আমি বলবো যে এই আর্জেন্টিনার টিমটার নতুন আরেকটা মানে ব্যাপার আমরা উন্মোচিত হতে দেখলাম। সেটা হচ্ছে কি, তারা কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপেও বটল করতো। ফর এক্সাম্পল 2-0 গোলের লিড, তখন চাপে পড়ে তারা বিপদে পড়ে এক্সট্রা টাইমে যাচ্ছে। নেদারল্যান্ডসের সঙ্গে হয়েছে, ফাইনালে ফ্রান্সের সাথে হয়েছে, কেপ ভার্দের সাথেও হয়েছে, লিড ছিল, বারবার ফিরে আসছে। বাট এখানে কিন্তু দে ওয়ার 2-0 ডাউন। এই ধরনের আর্জেন্টিনাকে কিন্তু আমি রিসেন্ট হিস্ট্রিতে আমি দেখি নাই। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আর্জেন্টিনা যতবার 2 গোলে পিছিয়েছে তারা কোনো ম্যাচ জিততে পারেনি। এর আগে 13টা ম্যাচ হয়েছিল এরকম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা ম্যাচ জিতেছে। সো দিস টিম ইজ স্পেশাল। মানে এছাড়া আর কিছু বলার নাই, বিকজ যা যা করা সম্ভব না সেগুলো তারা করে দেখাচ্ছে এই মুহূর্তে।